তারপরে এলেন এবং তারপর থেকে বাবার সঙ্গে তবলা সঙ্গত করার জন্য উনি ফিক্স হলেন। তার নাম প্রীতিময় গোস্বামী। আমি প্রথম কাজ করি ছবিতে, শ্যামলদার সুর করা অন্ধ অতীত, ওতে 68 বা এর মধ্যে কিছু 69 বা, তখন আমরা রেকর্ডিংটা তো আগে শুরু করতে হয়, আর ছবিটা তো 74-এ বোধহয়। সেই হিসেবে আর কি গেছি। আর কাদের সঙ্গে বাজিয়েছি বলতে গেলে তো ভারতবর্ষের বাংলাদেশে সবার সঙ্গেই বাজিয়েছি। যেমন শ্যামল মিত্র আগে, সবসময় আমার শ্যামল মিত্র আগে, সত্যনাথ মুখোপাধ্যায়, উৎপলাদি, মানবদাও বাজিয়েছি, মানবেন্দ্র মুখার্জি, জগন্ময় মিত্র, ফিরোজা বেগম, ভূপেন হাজারিকা, ডক্টর ভূপেন হাজারিকা। তারপরে আরও করতে, আর বোম্বেতে গিয়ে আমি অমানুষের কাজ করতে গিয়ে রেকর্ডিং আমার আশাজির সঙ্গে বাজিয়েছি, কাজ করেছি, কিশোর কুমারের সঙ্গে কাজ করেছি। তারপরে টুকটাক যে সমস্ত অন্যান্য গানে যে সব গান ছিল, যেমন অনেক কোরাস গান ছিল, রফি সাহেব কয়েক মুঠো সব ইয়েতে ছিলেন সব, তখন তো আমাদের তো একসঙ্গেই হতো গান পাই। দেখতে দেখতে তার সঙ্গীতময় জীবনের 50টা বছর পার করে এসেছেন শ্রী প্রীতিময় গোস্বামী। এমন কোন শিল্পী নেই যার সাথে তবলায় সহযোগ দেননি তিনি। শ্যামল মিত্র থেকে হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে থেকে কিশোর কুমার, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় থেকে আশা ভোসলে। তার হাতের জাদুতে মুগ্ধ সমুদ্র হিমাচল। আমার প্রথম গুরু আমার বাবা। আমার গান বাজনার ঘরই ছিল। আমার বাবার নাম শ্রীযুক্ত শ্রী নিত্যানন্দ গোস্বামী, মারা গেছেন অনেক। বাবার কাছে প্রথম তালিম নেওয়া। তাছাড়া আমার বাড়িতে আমরা প্রায় 150 কুর্তি মিলে 51টি পরিবার ছিল, 12টা ভাই ছিলাম আমরা। কেউ না কেউ কিছু করতো, কেউ গান, কেউ সেতার, কেউ বাঁশি, এই নিয়ে চর্চা কাজ কেউ না কেউ করতোই। আমাদের পুরো বাড়িটার ভেতরে একটা আলাদা বাড়ি ছিল, মানে ঘরই করা হয়েছিল, যে মিউজিকের ঘর, ওটা বড় ঘর ছিল। ওখানে আসতে 6 মাস ধরে থাকতেন ওস্তাদ রোশন আলী খান সাহেব। আমি তখন খুবই ছোট, 7 বছর এরকম। আব্দুল হোসেন খান সাহেব, তারপর ডক্টর খুরশিদ আনোয়ার ছিলেন। আমার ছেলেবেলাটা কিন্তু পূর্ব পাকিস্তানে। 8-9 বছর বয়সে আমি পূর্ব পাকিস্তান থেকে চলে আসি। আর এই দেশে এসে অবশ্য আমার এখানে ভালোই অবস্থা ছিল, কারণ আমাদের দাদারা বা বাবা কাকা যারা ছিল, ওদের বিজনেস ছিল আমাদের। কারণ তখন আমাদের এখানে সবাই, কোনো অসুবিধা হয়নি। এখানে এসে নানান জায়গায় শিখেছি। যেরকম আমি প্রথমে যাই ওস্তাদ আলী আহমেদ খান, তারপর আমাদের পানুদা ছিলেন, পানু খান, ওনাদের কাছে আমি শিখেছি। প্লাস আমি তারপরে খুরশিদ গোস্বামী, ওনার কাছে শিখেছি। শ্রী মানিক দাস মাসের কাছেও শিখেছি।
তারপর বোম্বাইতে গিয়ে আমি অনেক শিখেছি। আমার গুরু ছিলেন সুদর্শন অধিকারী, ওনার কাছে শিখেছি বিশেষ করে কমার্শিয়াল দিকটা কি করে বাজাতে হয় জানতে হয়, ওই ফ্রেমিংগুলো আর কি, স্থায়ী অন্তরা কি করে, ইন্টারলুড, ফার্স্ট ইন্টারলুড, সেখানে কোথায় কিভাবে থামতে হয়, মানে যেভাবে রেকর্ডিং হয় আর কি, এইগুলো ভালোভাবে শিখেছি ওনার কাছে, এই ছকগুলো। কাজে সেই দিক থেকে আমি তো গুরুজির কাছে খুবই ঋণী, কারণ নাহলে এই লাইনে টেকা মুশকিল হয়ে যেত। ওনার যা রাস্তা দেখিয়ে দিয়েছিলেন আমাকে, তারপর ওনার যে অদ্ভুত রকম ফিগারিং ছিল ওনার, সেগুলো আমি নিয়েছি। নাহলে কমার্শিয়াল বাজনা যারা টিপিক্যাল ক্লাসিক্যাল বাজায় ওই তারা কিন্তু এগুলো ওদের পক্ষে এই সেই সাউন্ড প্রোডাকশন করা মুশকিল। আমি জোর গলায় বলি, পিওর ক্লাসিক্যাল যারা বাজায় ওই আমাদের বাংলা গান বা এমনি ফিল্মের গানে বাজানোটা একটু শক্ত। একদম সবাই পারে না তা নয়, কিন্তু শক্ত তো বটেই। আর সেই হিসেবে যখন আমাদের শ্রীযুক্ত শ্রী রাধাকান্ত নন্দী মহাশয়ের তবলা শুনলাম, সেদিন বললাম না, আমাকে এটাকে আমি রপ্ত করতেই হবে। কি করে আগে সেই তবলা গান সাধারণত তবলা বাজত গানের সঙ্গে ভুম পাক ভুম পাক ভুম পাক এরকম সব বাজত। একমাত্রই এই মহান শিল্পী রাধাকান্ত নন্দী, আমি তাকে আমি ভগবান বলি, আমার সে ঈশ্বরের মতো। এই তবলার একটা বিবর্তন এনে দিলেন, বাংলা গানকে কোথায় তুলে নিয়ে গেছিলেন উনি। আমি কি করে সম্ভব? আমি ওই দিনের পর দিন আমি দাদার কাছে গেছিও, দাদা একটু আমার একটু বলে দেন, ওরা আমি শিখাতে পারি না, উনি বলতেন আমি বাজাইতেছি, তুলে নিয়ে পারলে নিয়ে নে। আমি জানি না রাজুদার কটা নিজের হাতে তৈরি শেখানো কজন স্টুডেন্ট আছে আমি জানি না, কিন্তু রাজুদা কোনোদিন কাউকে দেখাতেন না, এমনিতে বলতে আমি বাজাইতেছি তোরা শুনে নি। কারণ রাজুদা কোনোদিন একরকম বাজাতেন না। আজকে হয়তো একটা গানই একরকম বাজালেন, পরের দিন হয়তো অন্য কোনো প্রোগ্রামে ওই গানই হয়তো রিকোয়েস্ট করেছে বাজালেন, কিন্তু অন্যরকম। ওই টাইপটা শুনে বললাম যে একরকম মনোটোনাস বাজনা দিয়ে কোনোদিন মানুষের মন জয় করা যায় না। রাজুদার বাজনা শুনে দেখলাম যে এই যে তবলার বিবর্তন যে উনি করেছেন, আর এক একদিন একরকম মুডে একই গানে হয়তো লয়টা একটু কম লয়টা একটু বেশি, এই নিয়ে অন্যরকম একটা কি যেন করতেন। আমি কি করে সম্ভব হয় এটা? যার জন্য পিওর ক্লাসিক্যাল যখন বাজাতাম আমি, তখন আস্তে আস্তে ওই দিকে আস্তে আস্তে তখন আমি ঠিক আছে, এদিকটা আমাকে আসতে গেলে তো ওই রাজুদার ফরম্যাটটা আমাকে নিতেই হবে। সেদিক দিয়ে আমি ওনার একলব্য শিষ্য। আর রাজুদা বলতেন, ওরে তবলাটা ভালো বাজাতে গেলে ভালো গানটা করতে হবে রে, গান বাজানোটা বলছি, গানটা জানতে হবে তোকে। সেই পর থেকে আমি গান শেখা শুরু করলাম। তার আগে অবশ্য আমি তবলার সঙ্গে গানটাও করতাম। আমি গান মানে উচ্চাঙ্গ সঙ্গীত করতাম, ধ্রুপদ ধামার খেয়াল এগুলো সব করতাম। আমি আমার গুরুজি ছিলেন নারায়ণ রায় যোশীর ছাত্র শ্রীযুক্ত শ্রী স্বর্গীয় শ্রী নরেশচন্দ্র দত্ত মহাশয়। ওনার কাছে আমি তালিম নিয়ে আমাদের পণ্ডিত শ্রী চিন্ময় রাহিনী, ওনার যে মিউজিক্যাল কলেজ আছে, ওনার এখান থেকে আমি সঙ্গীত বিশারদ পাশ করি। প্রথম বছর থেকে এবার শেষ বছর মানে বিশারদ কোর্স অব্দি। তখনকার দিনে খুব টাফ ছিল। আমি করেছি, এটা আমার গর্ব বলতে পারো, আমি করেছি একটা তবলিয়া হিসেবে আমি গান করে করেছি। তারপর আমাকে অনেক বললেন তুমি তো রেডিওতে গাও। আমাকে রেডিওতে গানের জন্য উদ্বুদ্ধ করেন আমাকে সুকৃতি সেন মহাশয়। উনি ভালো ট্রেনার ছিলেন, উনি আমাকে খুব ভালোবাসতেন, স্নেহ করতেন। আর উনি বললেন তুমি রেডিওতে অডিশন দাও প্রীতিময়,
বড় হয়ে যাবে, মিষ্টি করে বলতেন। আমার ওই বুঝলাম হয়ে গেল, আমার 3টে সাবজেক্ট হয়ে গেছিল। তবলাবাদক হয়েও প্রীতিময় গোস্বামী সঙ্গীত পরিচালনা করেছেন। তার সুরে গান গেয়েছেন সঙ্গীত জগতের অনেক শিল্পী। নিজে আকাশবাণীর গ্রেডেড সিঙ্গার হয়েও তার অসামান্য গায়কি নিয়ে নিজে অবশ্য অত্যন্ত নিরুত্তাপ। প্রীতিদার শেখানো একটা গান, প্রীতিদার সুর করা, সেটা একটুখানি শোনাচ্ছি। দুর্গা রাগ। কি সাজে সেজেছে জননীর রণরঙ্গিনী, কি সাজে সেজেছে জননীর রণরঙ্গিনী। 10 দিক আলো করি, 10 ভুজার ধরি, 10 দিক আলো করি, 10 ভুজার ধরি। দানব নাশিতে সাজে দুর্গা রূপিণী, কি সাজে সেজেছে জননীর রণরঙ্গিনী, কি সাজে সেজেছে জননী। প্রীতির সঙ্গে আমার মানে বহুদিনের সম্পর্ক। অ্যাকচুয়ালি আমি যখন গান বাজনা শুরু করি সেই সময় প্রীতি মঞ্চে দেখা হতো, তখন আমাদের কেউই চেনে না মানুষজন। প্রীতি গানও করতো স্টেজে, আর বেলেঘাটা অঞ্চলে থাকতো, আর আমার বেলেঘাটা অঞ্চলে বেশি প্রোগ্রাম করতাম তখন। সেই সূত্রে প্রীতির সঙ্গে বহুদিন মানে করে আমার দুজনে বন্ধু। আমিও কিন্তু অনেকদিন ধরে প্রীতিদা গেছিলি, কেননা যখন শ্যামলদার সঙ্গে প্রীতিদা মানে ফুল প্লেজে বাজাচ্ছে অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে দেখা হতো প্রীতিদার সঙ্গে। তো প্রীতিদার বাজনা নিয়ে তো আমাদের মানে বলবার মতো ধৃষ্টতাই, এত ভালো বাজিয়ে, এত মিষ্টি হাত। এখন স্টিল নাও আমরা প্রোগ্রাম করি এখন একসঙ্গে, আমি শিবাজি প্রীতিদা। প্রীতি এখন মানে রেগুলার আমাদের সঙ্গে সঙ্গতে আছে, এটা আমরা খুব নিশ্চিন্ত। খুব সম্ভবত ঈশ্বরের ইচ্ছায় প্রীতি কাকুর সঙ্গে আমার আত্মার যোগ, তার সঙ্গে আত্মীয়তার হওয়ার অনেক আগে থেকে, প্রায় 70-এর দশকের গোড়া থেকে, যখন আমার 3-4 বছর বয়স। আর ওনার আশীর্বাদ, সেই ছোট থেকে শিক্ষা আর অপার প্রীতিময় স্নেহ আমার উপর আজও সমানভাবে বর্ষিত হয়, এটা আমার পরম সৌভাগ্য। হিন্দি ভাষায় যাকে বলে চৌমুখী কলাকার, আমি সেরকম ভাবে ওনাকে দেখেছি ছোট থেকে। গান, হারমোনিয়াম, সেতার, স্লাইড গিটার, বাঁশি, এগুলো একেবারে স্বচ্ছন্দে বাজাতে দেখতাম, আর প্রতি মুহূর্তে মোহিত হতাম। তবলা শুনে মোহিত আমার সঙ্গে সঙ্গে আরো সকলে হয়েছেন, যারা সেই সময় থেকে আজ অব্দি শুনে আসছেন। আর একই বাড়িতে তার সঙ্গে শ্বাস প্রশ্বাস বিনিময়, গান বাজনা করা, শেখা, শোনা, তবলা রেওয়াজ করা, বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া, আমাকে হাতে ধরে স্টুডিওতে প্রথম নিয়ে গেছিলেন আমার 12-13 বছর বয়সে, যে কি করে রেকর্ডিংয়ে ঠেকা বাজাতে হয়, কোনটা বাজালে ভাল লাগে, কোথায় কোনটা না বাজালে ভাল লাগে, তখন থেকে। আর আমার মা কথা লিখছেন, প্রীতি কাকু সুর করছেন, গান বানানো হচ্ছে, বিভিন্ন শিল্পীরা গাইছেন, রেকর্ডিং হচ্ছে, অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, এসব কার্যকলাপ দেখতাম। আর তার সমস্ত অভাবনীয় বাজনা, দেওয়া নেওয়া, বনপলাশির পদাবলী, অমানুষ, এই সমস্ত ছবিতে লেজেন্ডারি সমস্ত শিল্পীদের সঙ্গে সেসব বাজনা শুনতাম, আর ইচ্ছে করতো যে ডিট্টো ওইরকম ভাবে বাজাতে। আমার ছোট থেকে প্রচুর আবদার উনি মিটিয়েছেন, বকাও খেয়েছি, একসঙ্গে সিনেমা দেখতে নিয়ে গেছেন, প্রচুর জিনিসপত্র কিনে দিয়েছেন, চূড়ান্ত ভালোবাসা পেয়েছি। আজকের দিনটা এবং ওনার জীবনের প্রতিটি দিন যেন সঙ্গীতময় হয়ে উঠুক, এই প্রার্থনা করি ঠাকুরের কাছে। আর প্রার্থনা করি যাতে এই গান বাজনা দিয়ে যেন সারা জীবন আমাদের সকলকে অনুপ্রাণিত করতে পারে।
পরে অনেক পরে জেনেছিলাম। আমি ছোটবেলাতে প্রীতি কাকু বলে ডাকি, এখনো প্রীতি কাকুই বলি। তারপরে তো বছরের পর বছর চললো। সব থেকে মজার যেটা ছিল, তখন তো বাবার অ্যাক্সিডেন্টের পরে মোবিলিটিটা কমে যাওয়াতে বাড়িতে বসে গানের সুর তৈরি করতেন। তো সেখানে তখন টেপ রেকর্ডার সেরকম ভাবে গ্রুন্ডিক একটা ছিল আমাদের বাড়িতে, কিন্তু সেটা অনেক খটোমটো ব্যাপার ছিল, এই করতে হবে সেই করতে হবে রেকর্ড করার জন্য। তো যেটা প্রীতি কাকুর প্রধান জায়গা ছিল, মানে আমি বাড়িতে যতটুকু দেখেছি গান তৈরি করার সময়, ওই সুর মনে রাখা। কারণ বাবা সুর করে ভুলে যেতেন, হয়তো পরের দিন বসলে নিজেটা কি ছিল, প্রীতি কাকু সেটা কিন্তু বলে দিত, মানে একদম টেপ রেকর্ডারের মতো ছিল। মানে সেটা একটা ভীষণ ভালো গান গাইতো। তো আমার যেতে যেতে রাস্তায় মাঝে মাঝেই বাবা বলতেন যে প্রীতি একটা গান কর। নজরুল গীতি গাইতেন, কখনো কখনো কিছু পুরোনো গান গাইতেন। আর তবলা বাদক হিসেবে কি বলবো, আমার তো মনে হয় যে আমি যবে থেকে দেখছি বা গান বাজনা শুনেছি, বাংলার সেরা আধুনিক গানের সঙ্গতিয়া, আমি বলবো না তবলিয়া, আমি বলবো যে সঙ্গতকার, এটা কিন্তু একটা বড় মানে সবকিছুকে অনেকের টেন্ডেন্সি থাকে কিছু কাউকে ছাপিয়ে যাওয়া, সেটা কোনোদিন কিন্তু প্রীতি কাকুর বাজনার মধ্যে আমরা দেখি না। 50 বছরের সাংগীতিক জীবন, সেটা খুব কম কথা নয়। যে মানুষটাকে ঘিরে এই অনুষ্ঠান, অন আ পার্সোনাল নোট, আমার অত্যন্ত শ্রদ্ধার ভালোবাসার একজন মানুষ, পণ্ডিত প্রীতিময় গোস্বামী। আমি বহু বহু বাজনা ওনার শুনেছি, সময় কাটানোর সৌভাগ্য আমার হয়েছে। মহান তবলিয়া রাধাকান্ত নন্দীর পরে দ্য ব্রাইটেস্ট মিউজিশিয়ান ইন পপুলার মিউজিক যদি কেউ থাকেন, সেটা ডেফিনেটলি প্রীতি কাকু। তার একটা প্রধান কারণ, উনি যেসব মানুষের সঙ্গে আজও বাজাচ্ছেন বা যাদের সঙ্গে সেই সময় বাজিয়েছেন, তারা প্রত্যেকে কিংবদন্তি, এবং বলাই বাহুল্য যে উনি নিজেও একজন কিংবদন্তি। এবং উচ্চাঙ্গ সঙ্গীতের প্যারালালি তবলার যে ইম্পর্টেন্স, সেটা প্রীতিময় কাকু ধরে রেখেছে। এবং পপুলার মিউজিকে উনি থাকলে ডেফিনেটলি সেটা একটা গ্রেটেস্ট অর্নামেন্টেশন ইন দ্য ওয়ার্ল্ড অফ মিউজিক, যে গাইয়ের সঙ্গে তখন উনি বাজাবেন। প্রীতিময় গোস্বামী এমন একটা নাম, যে নামটা শুনলেই আমার ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে। যে মানুষটার তবলা শুনতাম টিভি খুললেই, এবং পশ্চিমবাংলার এমন কোনো শিল্পী নেই যার সঙ্গে প্রীতিদা বাজিয়েছেন, এবং বাজানো মানে শুধু বাজানো না, তার বাজনা মানে তার হাত কথা বলে, আমার মনে হয়। প্রীতিময় গোস্বামী আমাদের সঙ্গীত জগতে একটা ভীষণ পরিচিত নাম। ভালো মিউজিশিয়ান, শুধু তবলা বাদক নয়, তবলা তো খুবই সুন্দর সঙ্গীত করেন, কিন্তু পাশে গান গাওয়া, গানের সুরারোপ করা, এসবগুলোর অনেক গুণ আছে। এবং এই যে 50 বছর পূর্তি হলো সঙ্গীত জীবনে, এটা একটা বিরাট ব্যাপার। এবং যারা এই আয়োজন করেছেন 50 বছর পূর্তির এই যে উৎসব হচ্ছে, একটা আয়োজন হয়েছে, তা যারা আয়োজন করেছেন তাদের আমি অসংখ্য কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। যে এখনকার দিনে তো এইসব শিল্পীদের কদর অনেক কমে আসছে, কিন্তু সেই সব দিকে না যাওয়াই ভালো। আর তবলা বাদক হিসেবে তবলা সঙ্গতকার, তবলা অনেকেই বাজান, অনেক বলবানি জানেন, পিটিয়ে বাজিয়ে দিলেন, লোকের হাততালি করলেন, কিন্তু সঙ্গতকার হিসেবে প্রীতির যে একটা, মানে আমরা যারা গান করি সকলেই যখন গিয়ে দেখি স্টেজে প্রীতি আছে, মনটা শান্তি হয়। শুধু সঙ্গতকার না, মানে শিল্পীদের সঙ্গে মেশা, তার যে একটা শিল্পীর নিজের একটা সত্তা রয়েছে, সেটার সঙ্গে সকলে আমরা মিশে যাই। প্রীতি থাকলে সবকিছুই ভালো লাগে। সেই আরো আমি চাই ও আরো অনেক দিন এরকম ভাবে বাজিয়ে যাক, আর ওর মেয়েও ভালো গান করে, ওদের মানে সঙ্গীতের পরিবার হলে যা হয়। প্রীতিময় গোস্বামী আমাদের প্রীতি, আলাপ অনেক দিন আগে, বহুদিন আগে, 75-76 সাল হবে। তারপরে হৃদ্যতা, এরকম একজন সত্যিকারের ভদ্র শিল্পী আমাদের চোখে খুব কম পড়ে।
আমার মনে পড়ে সেই দিনগুলোর কথা যখন চুরুলিয়াতে দিনের পর দিন থেকে যেত ওই নজরুল একাডেমির যখন ফেস্টিভ্যাল চলতো, উৎসব চলতো, এবং কোন রকম পারিশ্রমিক যেখানে যুক্ত ছিল না, শুধুমাত্র হৃদয়ের টানে দিনের পর দিন ওখানে রাত কাটিয়ে সমস্ত শিল্পীর সঙ্গে সংবাদ করে, এবং বললে বিশ্বাস করবেন না যে নিজের উদ্যোগে তাদের জন্য টাকা তুলে, চাঁদা তুলে, এইভাবে সে অগ্রণী ভূমিকা নিত সেই উৎসবে। আর এরপরে আসছে, দেখো আমার কাছে যারা তবলা শিখতে আসতো বা গান শিখতে আসতো, তাদের মধ্যে অনেকেই বাজায়, অনেকে অনেক কিছু কিছু, তার মধ্যে যেমন আমার সিনিয়র স্টুডেন্টদের মধ্যে আছে উজ্জ্বল কাঞ্জিলাল, তারপরে রঞ্জিত বীর, আরো অনেকেই আছে, সবাই খুব ভালোই বাজাচ্ছে। তারপরে সোমনাথ ঘোষাল, আরো অনেকে, এখন সবার নাম আমার একটু নাম ভুলে যাই, মনে পড়ছে না, কিন্তু ওরা আস্তে আস্তে দেখছি আমাদের সময় যে গান বাজনাটা হতো এখন আর সেই গান বাজনা হয় না, একটু অন্যরকম হয়ে গেছে। কাজেই তখন দেখা গেল যে আমাদের যে তবলা প্রধান গান যেটা ছিল সেটা আর এখন আর নেই। এখন ওই কিছু ওই বেশিরভাগই ওই মতন করে, তবলার মতন করে যাওয়া, এগুলো ঢুকে গেছে। কিন্তু স্বাভাবিক, আমরা তো আর কেল সাইকেলের যুগে নেই, বা আমি যাদের সঙ্গে কাজ করি তাদের যুগে নেই। এখন যারা নতুন প্রজন্ম এসছে তারা কেউ কমতি নয়, খুবই কাছে, কিন্তু ধারা তো আস্তে আস্তে চেঞ্জ হবেই, এটা মেনে নিতে হবে। আমিও মেনে নিই, আমার স্টুডেন্টরাও সেগুলো মেনে নিয়ে সেইভাবেই এগোচ্ছে। হয়তো আমার ধারাটা আর থাকবে না, তবে যতদিন বাংলা গান, পুরনো বাংলা গান, কারণ এখন অব্দি 50, 60, 70 বছর অব্দি তো গানগুলো চলছে। এখনো যে কোনো হলে এরকম বাংলা গানের, পুরনো গানের, বাংলা গানের অনুষ্ঠান হলে হাউসফুল হয়। আমি জানি কি করে সঙ্গীতকে সুন্দর করতে হয়, এটা আমার প্রচেষ্টা ছিল এবং চালিয়ে যাচ্ছি এখন। বিদ্যার মতন একজন গুণী, সর্বজনপ্রিয়, হ্যাঁ সর্বজনপ্রিয় বলবো, কারণ সত্যি সবাই ওনাকে ভালোবাসেন, যারা ওনাকে চেনে জানেন, যারা ওনার হাতের জাদুতে মুগ্ধ এতদিন ধরে, কয়েক যুগ ধরে, তারা ওনাকে খুব ভালো মতন জানে, এবং উনি সত্যি সত্যি সর্বজনপ্রিয়, আমাদের সকলের খুব পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ, প্রণম্য মানুষ। আমার সঙ্গে প্রীতিদার সম্পর্কটা বোধহয় 2000 সাল কিংবা 2000 কিছু আগের থেকে। আর আমার সঙ্গে বেশ কিছুদিন, বেশ বহুদিনই বলবো আমার সঙ্গে, আমার অত্যন্ত সৌভাগ্য যে সেই সময় আমি ওনাকে পেয়েছিলাম, কিছুদিন আমার সঙ্গে সঙ্গত করেছেন। কত গুণী মানুষের সঙ্গে, কত কত বড় মানুষদের সঙ্গে, বড় শিল্পীদের সঙ্গে উনি সংযোগ করেছেন, সেখানে আমার সঙ্গে সংযোগ করেছেন, সেটা আমার কাছে বিশাল সৌভাগ্য একটা। এবং উনি আমাকে শুধু একজন শিল্পী হিসেবে দেখেন না, একজন কনিষ্ঠ শিল্পী হিসেবে দেখেন না, আমাকে কিন্তু উনি একজন নিজের মেয়ে বলেন, ওনার মেয়ে ঝঙ্কার, এবং আমাকে উনি বড় মেয়ে বলেন। সেটা আমার কাছে ভীষণ একটা খুব আনন্দের এবং বড্ড বড় পাওয়া। আমি যদি দা বলি, কিন্তু সত্যি সত্যি উনি আমাকে মেয়ের মতন ভালোবাসেন, এই ভালোবাসার কোনো তুলনা নেই। প্রীতিময় গোস্বামী এমন একটি নাম আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে একটা অত্যন্ত আদরের এবং সকলের প্রিয়, শ্রদ্ধার। প্রীতিময়দার সঙ্গে আমার সম্পর্ক প্রায় কিছু না হলেও বছর 30-35 তো হবেই। প্রীতিময়দা আমার কাজ তো বটেই, এছাড়া বহু কাজ, বহু বড় বড় ছবির ব্যাকগ্রাউন্ডে এবং অন্যান্য কাজে প্রীতিময়দাকে পেয়েছি সহকর্মী হিসেবে। আমার থেকে বয়সে বড়, কিন্তু প্রীতিময়দার সঙ্গে আমার একেবারে বন্ধুর মতো সম্পর্ক, এবং হেন কোনো প্রথিতযশা শিল্পী বাংলার এবং বাইরের নেই যার সঙ্গে প্রীতিময়দা বাজাননি। আর হাতের টোন, সেন্স সবটা মিলেই এখনো বোধহয় যারা ওই সময় থেকে গান বাজনা শুনে আসছেন, নির্মলাদির গান বা অন্যান্য সবারই প্রীতিময়দার কথা সকলের আগে মনে আসে।
প্রীতিদার সঙ্গে আমার অনেক আগের থেকে চেনাশোনা। প্রীতিদার তবলা ভীষণ ভালোবাসতাম এবং কিছু কিছু জায়গায় এরকমও হয়েছে প্রীতিদা আমার সঙ্গে বাজিয়েছেন, আমি ধন্য হয়ে গেছি। বিদেশে বেশ কিছুবার প্রীতিদা আমার সঙ্গে গেছেন বাজাতে, শুধু প্রীতিদা আর আমি, আর কেউ না। সেখানে এত সুন্দর বাজিয়েছেন, এত মিষ্টি হাত এবং প্রত্যেকটা গানের ক্যারেক্টার বুঝে বাজানো, সেটাও বোধহয় প্রীতিদাই একমাত্র পারেন। আর মানুষ হিসেবে এত ভালো, আমার এক আমেরিকাবাসী দাদা প্রীতিদার নাম দিয়েছিল প্রিয়তম। প্রীতিময়কে প্রিয়তম। এবার সবসময় ডাকতেন, এই যে প্রিয়তম খেতে এসো, এই যে প্রিয়তম একটু বাজাও, এই রকম। তারপরে আরেকটা প্রীতিদার ভীষণ গুণ আছে, যেটা সবাই জানে কিনা আমি জানি না। প্রীতিদা অসম্ভব ভালো সুর করেন। কোনো তবলাবাদককে এত ভালো সুর করতে আমি খুব কম দেখেছি, এবং সেই সুর খুব সাধারণ নয়, কিন্তু সেগুলো খুব ডিফিকাল্ট, খুব ক্রিটিক্যাল টাইপের সুর। এবং আমার সৌভাগ্য হয়েছিল, আমেরিকায় আমরা যখন প্রোগ্রাম করতাম অন্য সময় তো সারা সপ্তাহ বসে থাকতে হতো, তখন প্রীতিদার কাছে দু একটা গান এরকম শিখেছিলাম। একবার এরকমও হয়েছে যে প্রীতিদা বসে আছেন, আমি একটা বসে বসে কি করব, একটা গান লিখেছি। জীবনে কোনোদিন গানও লিখিনি, সুরও করিনি, তো একটা গান লিখেছি। তো প্রীতিদাকে বললাম, প্রীতিদা একটু সুর করে দেবেন? তখন প্রীতিদার আমি দুজনে মিলে সুর করলাম। তারপরে প্রীতিদা বললেন, এইখানে কথাগুলো পাল্টাও। মানে আমি সত্যি অবাক যে একটা মানুষের এতগুলো গুণ কি করে থাকে, এবং তারপরেও তিনি এরকম নিরহংকার, নির্লোভ এরকম মানুষ কি করে থাকেন। শুধু উনি আমার সঙ্গে একা নয়, আমার ফ্যামিলির সবাই, আমার স্বামী, আমার মেয়ে, সবার সঙ্গে এমন মিশে গেছিলেন। এবং যে সমস্ত আমেরিকায় যে সমস্ত বাড়িতে আমরা থাকতাম, আমার পিসি শাশুড়ির বাড়িতে কি আমার কোনো বন্ধুর বাড়িতে, প্রীতিদা এত নিজের করে নিতেন। আর এত সাদাসিধে মানুষ, যা দিচ্ছি তাই খাচ্ছেন, শুধু বলছেন একটু ভাত ডাল হলে ভালো হতো। মানে এইরকম একটা ব্যাপার যে প্রীতিদা সব দিক থেকে, মানে খাওয়া দাওয়া, চাল চলন, আচার ব্যবহার, সাজ পোশাক, সমস্ত কিছুতে এত সাদাসিধে যে প্রীতিদাকে দেখলে কেউ বলবে না যে তার মধ্যে এত গুণ লুকোনো আছে। তো আমি প্রীতিদাকে প্রণামই জানাতে পারি যে এরকম একজন প্রণম্য মানুষ। এবং আমার ঈশ্বরের কাছে প্রার্থনা যে প্রীতিদা বহুদিন আমাদের মধ্যে থাকুন, সুস্থ থাকুন। কত রাত এলো, কত ভোর হলো, সে এলো না, সে তো এলো না। কত রাত এলো, কত ভোর হলো, সে এলো না, সে তো এলো না। তাই এই রজনী বয়ে যায়, কত রাত কত ভোর হলো, সে এলো না, সে তো এলো না। মধুমাধবী ওরে করবি, বধু মাধবী ওরে করবি, ও রজনী তোরা বলে দে, ওরে বলে দে, গেল সে
কোথায় কত রাত এলো কত ভোর হলো সে এলো না সে তো এলো না। প্রীতিময় গোস্বামী সবার কাছে প্রীতিময় গোস্বামী, এবং উনি একজন রেনাউন্ড তবলা বাদক, এবং আমি ছোটবেলা থেকে অনেক অনেক পুরনো অনেক গুণী আর্টিস্টদেরকে আমি দেখেছি আমার বাড়িতে আসতে, এবং তাদের সঙ্গে বাজাতেও আমি যেহেতু বাবার ল্যাজ ছিলাম, সবাই আমাকে তাই বলতো, বাবার ল্যাজে ল্যাজে ঘুরে বেড়াতাম, বাবার সঙ্গে স্টেজে বসে থাকতাম গিয়ে, এবং আমার ম্যাক্সিমাম শেখা আমার বাবার সবটা জিনিস বাবার জন্য যা বলার, ওখান থেকে আমি পুরোটা বাবা কি অ্যাজ এ মিউজিশিয়ান সেটা আমি সেখান থেকে দেখেছি, জেনেছি। আর বাবা হিসেবে যদি বলো তাহলে বাবা তো আমি আমার বাবার উপর যত রকমের অত্যাচার করতে পারি, সব রকমের সব আবদার, সব ভালোবাসা সব রকম তার কাছে দেওয়া যায়, এবং উনি সেগুলো সহ্যও করেন, মাথা পেতে সহ্য করেন। এবং আমি ভীষণ ডাকাত, এবং মা আমাকে ভীষণ আড়ং ধলাই লাগাতেন, কিন্তু বাবা কিন্তু দূর থেকেও আমার মেয়েকে মারবে না, এই স্নেহটা আমি পেয়েছি তার কাছ থেকে, সেই ভালোবাসাটা বাবা দূর থেকেও আমাকে দিয়েছেন। তো আই এম হ্যাপি ফর দ্যাট, আই এম ফিলিং ভেরি মাচ প্রাউড ফর মাই ফাদার। আমি আমার মাকেও যতটা ভালোবাসি, আমার মার কাছে যতটা ক্লোজ, ততটা ঠিক আমি আমার বাবার কাছেও ক্লোজ। আমার বাবা অনেকটা দূরে থাকতো আমার কাছে অনেক দিন, ছোটবেলা থেকে আমি বাবাকে অনেক কাছে পেতাম না, অনেক লং টাইম বাবা অনেকটা দূরে থাকতেন, মায়ের কাছেই থাকতাম। মা আমার কাছে যতটাই প্রিয়, আমার কাছে আমার বাবাটা ঠিক ততটাই প্রিয়। তো বাবাটা এই কারণে বলছি, কারণ সে এখন আমার কাছে একদম খুব ভালো বন্ধু, খুব ভালো সঙ্গী, এবং এখন তো বাবার সঙ্গে আমি কাজও করি, অ্যান্ড হি ইজ মাই কলিগ টু। তো আমি ভীষণভাবে আমি সবার কাছে, আমার বন্ধুদের কাছে, আমার বাবার কাছে আমি এই জায়গাটা আমি খুব ফিলিং প্রাউড যে আমাকে সেই জায়গায় আমি আসতে পেরেছি, এবং আমার বাবার কাছে আমি স্টেজে আমি বাবার সঙ্গে গাইতে পারি, সেটা আমি অনেকটা গ্রেটফুল, এবং আমি নিজেকে ভীষণ সবার কাছে, আমার কাছে সত্যি কোনো ভাষা নেই বলার, আই এম ফিলিং ভেরি মাচ প্রাউড কি আমার বাবার সঙ্গেও আমি গাইতে পারি। বাবা তো বাবাই, কিন্তু অ্যাজ এন আর্টিস্ট হি ইজ এ গ্রেট আর্টিস্ট, এবং তার সেটা পাওয়া উনি যোগ্য রাখেন। সইতে পারে না বলা মন নিয়ে ঝিনিমিনি সইব না, সইতে পারে না বলা মন নিয়ে ঝিনিমিনি সইব না, সইতে পারে না বলা মন নিয়ে ঝিনিমিনি সইব না, সইতে পারে না বলা মন নিয়ে ঝিনিমিনি সইব না, সইতে পারে। 5 দশক ধরে কোনো শিল্পী যখন তার সাধনায়, তার সৃষ্টিতে মগ্ন থাকেন এবং একই রকমভাবে মানুষকে মুগ্ধ করেন, বিমোহিত করেন তার শিল্প সৃষ্টি দিয়ে, তখন সেই শিল্পীর সামনে মাথা নিচু করে উন্নত হতে হয়, তাকে কুর্নিশ করতে হয়। আমাদের সকলের প্রিয় প্রীতিদা অর্থাৎ প্রীতিময় গোস্বামী, তার সঙ্গীত জীবনের 50 বছর পূর্তি হচ্ছে, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। আমি যেরকম শিল্পীর কথা বললাম একটু আগে, প্রীতিদা হচ্ছেন সেই মার্গের শিল্পী, আমাদের এই শহরের গর্ব, এই শহরের একজন অগ্রগণ্য তবলাবাদক হিসেবে তার নাম আমরা সবসময় গভীর শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করি। মালতী রাও, যিনি আর ডি বর্মনের
रिदम सेक्शन देखतेন, উনি বলেছিলেন যে क्या मिठास है आपका हाथ में, रह जाओ बॉम्बे में। তো তখন হয়নি, যে কোনো একটা কারণে একটা সন্ধিক্ষণে আর কি তখন চলে এসেছিল বম্বে ছেড়ে। কিন্তু তারপরে আমাদের সঙ্গে তো ভীষণ, ইনফ্যাক্ট এখনো পর্যন্ত যেখানে হয় কোথাও অনুষ্ঠান হয়তো রেগুলার বাজানোর মানে আমার সঙ্গে সঙ্গত করার মতো সেই সুযোগটা ওনার হয়, মানে আমার হয় না। তো কিন্তু যেখানেই হয় আমরা দেখি যে বা যে কোনো শিল্পী আজকের দিনের হোক বা একটু আমাদের থেকে সিনিয়র হোক, প্রীতিময় গোস্বামী তবলায় রয়েছে বললে তারা অনেকটা আশ্বস্ত ফিল করে। সেই জায়গাটা, সেই যে একটা ভূমিকা যে উনি রয়েছেন, তাহলে আমাদের গান গাইতে অনেক সুবিধা। এটা কিন্তু সব থেকে বড়, মানে একটা কি বলবো, একটা মেলবন্ধনের মতো তৈরি করে আর কি। আমি একজন এরকম মানুষ সম্বন্ধে আজকে বলবো, যিনি হয়তো অনেকের কাছে পরিচিত, আবার অনেকের কাছে হয়তো অতটা প্রশংসিত নন, বা অনেকের কাছে হয়তো অত্যন্ত আদরের মানুষ। কিশোর কুমার, মান্না দে, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায় ইত্যাদি থেকে শুরু করে সমস্ত শিল্পী যাদের গানের মধ্যে তবলার একটা বিশেষ স্থান আছে, সবার গানের সঙ্গে যে তবলার বিশেষ স্থান আছে এমন নয়, কিন্তু এরকম মানুষদের সঙ্গে উনি বাজিয়েছেন যারা উনি না থাকলে রেকর্ডিং করতেন না। প্রীতিময় গোস্বামী, প্রীতি, ওকে নিয়ে এইভাবে যেন মজা করে আনন্দ করে আমরা আমাদের সঙ্গীত জীবন আরো এগিয়ে নিয়ে যেতে পারি। অনেক দিন ধরে প্রীতি আমাদের সঙ্গে থাকুক, আমরাও থাকি, এইভাবে আমরা এগিয়ে যাব। আরো অনেক দিন বাজাবে প্রীতিদা, এবং যেমন বাজিয়ে এসছে ঠিক তেমনি করেই বাজিয়ে যাবে। শিল্পীর জীবন এইভাবেই। প্রীতিময় গোস্বামী জয় হোক। প্রীতির আর একটা খুব বড় দিক, যেটা অনেকেই আমি জানি না জানেন কিনা, ও অসাধারণ একজন সঙ্গীত শিল্পী। তবলিয়ার পাশাপাশি গানে ওর যা ক্ষমতা, গান গাওয়ার, সেটা কিন্তু আমাদের মুগ্ধ করেছে। অল ইন্ডিয়া রেডিও শিল্পী ছিল, এবং সেই অর্থে যদি শুধু গানটাই গাইতো, গানে যদি মনোনিবেশ করতো, তাহলে কিন্তু অনেককে ভাবতে হতো। এটা আমি খুব দায়িত্ব নিয়েই বলছি। প্রীতি আরো আরো অনেক দিন স্বমহিমায় বিরাজ করুক, এই আশা করব। ও ভালো থাকুক, শান্তিতে থাকুক, এবং সঙ্গীতকে আশ্রয় করে বাকি জীবনটা কাটাক। মানুষ শরীরে বৃদ্ধ হয়, তার শৈল্পিক গুণ কখনো বৃদ্ধ হয় না, বরঞ্চ বেড়ে যায় তার সৃজনশীলতা। প্রযুক্তির প্রগতি অনভিপ্রেত। এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই প্রগতি অস্বীকার করা পাপ। তবে আমাদের অবশ্যই বেছে নিতে হবে ভালো প্রগতির পথটা। খারাপটা না হয় নাইবা বাঁচলাম। সেই 22 বছরের যৌবনদীপ্ত প্রীতি আর আজকের প্রীতিময় গোস্বামী হয়ে ওঠার মধ্যে বিস্তর ফারাক। শিখেছেন অনেক কিছু, বুঝেছেন অনেক কিছুই, শিখিয়েছেন অনেক কিছুই তার সন্তানদের মধ্যে। তার 2 নাতনির সান্নিধ্য ওনার সবচেয়ে বড় পাওনা। এই বয়সে এসে চেষ্টা রাখেন তার শিল্পসত্তা এই প্রজন্মের মধ্যেও যাতে ছড়িয়ে দিতে পারেন, যেমন দিয়েছেন তার সন্তানদের মধ্যে। নাচের নেশায় ঘোর লেগেছে নয়ন পরে ঢুলে এলো, নয়ন পরে ঢুলে। নাচের নেশায় ঘোর লেগেছে নয়ন পরে ঢুলে এলো, নয়ন পরে ঢুলে। বুনো ফুল পড়ল ঝরে নাচের ঘরে, বুনো ফুল পড়ল ঝরে নাচের ঘরে। দোলন খোপা খুলে এলো, দোলন খোপা খুলে। নাচের নেশায় ঘোর লেগেছে নয়ন পরে ঢুলে এলো, নয়ন পরে ঢুলে।
দণ্ডধারী সাধক শ্রেষ্ঠ জটাজুটোধারী যোগী দণ্ডধারী দুঃখেতে দাও সুখ আনি তুমি আপদ সংকটহারী সাধক শ্রেষ্ঠ জটাজুটোধারী যোগী দণ্ডধারী সাধক শ্রেষ্ঠ জটাজুটোধারী যোগী দণ্ডধারী।
যোগী দণ্ডধারী সাধক শ্রেষ্ঠ জটাজুটধারী যোগী দণ্ডধারী। যোগী দণ্ডধারী সাধক শ্রেষ্ঠ জটাজুটধারী যোগী দণ্ডধারী। সাধক শ্রেষ্ঠ জটাজুটধারী যোগী দণ্ডধারী সাধক শ্রেষ্ঠ জটাজুটধারী যোগী দণ্ডধারী। দুঃখেতে দাও সুখ আনি তুমি আপদ সংকটহারী সাধক শ্রেষ্ঠ জটাজুট